কলকাতার আরজিকর হসপিটালের কেসটি সুপ্রিম কোর্টে এক বিরাট বড় মোড় নিয়েছে। সন্দীপ ঘোষ নাকি সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে। অবশেষে সুপ্রিম কোর্টে সেই চুরি ধরা পড়ে গেছে। তাহলে কি সত্যিই সন্দীপ ঘোষ ভিডিও চুরি করে ডিলিট করিয়ে দিয়েছে নাকি নিজে করেছে? আরও কি দোষ লুকিয়েছিল যেগুলি সুপ্রিম কোর্টে বেরিয়ে এসেছে? এই সমস্ত কিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো চলুন শুরু করা যাক। কলকাতার আরজিকর হসপিটালের কেসটির শুনানি সুপ্রিম কোর্টে হয়। সিজিআই চিফ জাস্টিস ধনঞ্জয় ওয়াই, ন্যায়মূর্তি জে.বি. পার্দি আর ন্যায়মূর্তি মনোজ মিশ্রা এই তিন বিচারক আরজিকর হসপিটালের শুনানির জন্য এক জায়গায় বসে। সিজিআই চিফ ধনঞ্জয় ওয়াই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে এই মামলায়। এই মহাশয়ের প্রশ্নের মুখে পড়ে পশ্চিমবঙ্গের সরকার ও সিবিআইয়ের উত্তরে খুবই ফিকে মাত্রা দেখা দেয়, অনেক খামতিও দেখা যায়, যার পর জটিল ধাঁধায় বেঁধে থাকা এই কেস ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে। বিচারক ধনঞ্জয় সর্বপ্রথম প্রশ্ন করেন, আরজিকর হাসপাতালের প্রধান প্রিন্সিপালের বাড়ি হসপিটাল থেকে কতটা দূর? তখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উঠে দাঁড়ায় সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি উত্তরে বলেন, সন্দীপ ঘোষের বাড়ি হসপিটাল থেকে 15 থেকে 20 মিনিট দূরত্বে অবস্থান করছে মাই লর্ড। বন্ধুরা, এই মামলায় সবথেকে গুরুত্বপূর্ণ এটাই যে এই ঘটনাচক্রকালে সন্দীপ ঘোষ কোথায় উপস্থিত ছিল। যদি সন্দীপ ঘোষ হসপিটালেই থাকতো বা তার আশেপাশেই থাকতো তাহলে সঙ্গে সঙ্গে সুব্যবস্থা নিতে হতো ওই ডক্টর মেয়েটির জন্য। এবারে বিচারকগণ এটাই জানার চেষ্টা করছে যে এই কাণ্ডে সন্দীপ ঘোষ সমস্ত কিছু লুকানোর চেষ্টা করছে নাকি সব জেনে বুঝে এই মামলাটাকে দেরি করানোর চেষ্টা করছে। বন্ধুরা, এরপর সিজিআই চিফ ধনঞ্জয় আবারও প্রশ্ন করেন, ডক্টর মেয়েটির অপ্রাকৃতিক মৃত্যুর কেস কখন এবং কটার সময় লেখানো হয়েছিল? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উঠে দাঁড়ায় কপিল সিবাল। এই কপিল সিবাল তার উত্তরে জানায়, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এই কেস দুপুর 2:55-তে ডায়েরিতে তুলেছিল, যদিও বা মেয়েটির ডেথ সার্টিফিকেট সেই দিন দুপুর 1:04 লিখে দেওয়া হয়েছিল। এবারে এফআইআর লিখতে এত দেরি হলো কেন, যখন মেয়েটির মৃত্যু কোনো স্বাভাবিক ছিল না? অপ্রাকৃতিকভাবে মেয়েটির মৃত্যু হয়েছিল। খুবই জঘন্য, খুবই নৃশংসভাবে তার মৃতদেহটি পড়েছিল হসপিটালের হলে। তাহলে এফআইআরে এত দেরি কেন? সেই জন্য বিচারকগণ প্রশ্ন তোলে, এফআইআর করতে এত দেরি হলো কেন? তাহলে কি দেরি হওয়ার কারণ এটাই ছিল যে কোনো প্রমাণ লোপাট করার অভিসন্ধি ছিল? এর উত্তরে অনেক কিছু খামতি লক্ষ্য করা যায়। বন্ধুরা, একটা কথা আপনাদের বলে দিই, 9 তারিখে এই কাণ্ডটি ঘটে। আর সন্দীপ ঘোষ 10 তারিখে কি করেছিল সেটা একবার জানুন। যে সেমিনার হলে ওই ডক্টর মেয়েটির মৃতদেহ পড়েছিল সেই সেমিনার হলেই একটি লাগোয়া বাথরুম ছিল। সেই বাথরুমটিকে সন্দীপ ঘোষ লোক লাগিয়ে ভেঙে দেয় রেনোভেশনের কাজ হচ্ছে বলে। একবার ভেবে দেখুন বন্ধুরা, এই সন্দীপ ঘোষ ওই জঘন্য কাণ্ডের পরের দিনই এই কাজটি করে। আর এটা থেকে সবথেকে বড় সন্দেহ উঠে আসছে যে সন্দীপ ঘোষ কি সমস্ত প্রমাণ লোপাট করার জন্য এই সমস্ত কাজ করিয়েছে? হয়তো মেয়েটিকে হত্যা করার পর বা তার সঙ্গে জঘন্য কাজ করার পর অপরাধীরা সেই বাথরুমের মধ্যে হাত ধুয়েছিল, বা এমন কিছু ওখানে ছিল যেটা হাতে লাগা মাত্রই তারা ধরা পড়ে যেত কে অপরাধী। এমন অনেক কিছু প্রমাণ ছিল সেই বাথরুমে, যেটা সন্দীপ ঘোষ খুবই ঠান্ডা মাথায় প্ল্যান করে লোক লাগিয়ে ভেঙে দেয়। যাই হোক বন্ধুরা, এরপর সুপ্রিম কোর্টের বিচারপতির দিক থেকে আবারও একটি প্রশ্ন করা হয়। সেটি হলো, ঘটনাস্থলের তদন্ত বা পরীক্ষা কখন করা হয়েছিল এবং সমস্ত এভিডেন্স কখন একত্রিত করা হয়েছিল? এর উত্তরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কপিল সিবাল উত্তর দেয়, রাত্রি 8:30 থেকে রাত 11টার মধ্যে সমস্ত প্রমাণ একত্রিত করা হয়েছিল, যার পর মৃতদেহটিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। বন্ধুরা, একটা কথা ভালোভাবে জেনে নিন, এই ঘটনাস্থলের তদন্তটাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ওপর যত তাড়াতাড়ি প্রমাণ এক জায়গায় করতে পারবে ততই ভালো, কারণ বেশি দেরি হলে সমস্ত প্রমাণ বা এভিডেন্স নষ্ট করে দেবার চান্স বেড়ে যায়। সেই কারণে বিচারপতিরা প্রশ্ন করে যে ঘটনাস্থলের পরীক্ষা কি জেনে বুঝেই দেরি করে করা হয়েছিল? এত দেরি হওয়ার কারণ কি? এরপর কোর্টের কাজ আরও এগিয়ে চলে। পরের প্রশ্ন করা হয়, সিসিটিভি ফুটেজের সমস্ত ভিডিও কি সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বন্ধুরা। উত্তর দেওয়ার জন্য সামনে আসে সিবিআই এর তরফ থেকে সলিসিটর জেনারেল। তিনি উত্তর দেন যে হ্যাঁ, আমাদের সমস্ত রেকর্ডিং দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, সিবিআই এর কাছে মাত্র 27 মিনিটের ভিডিও উপস্থিত ছিল। তাহলে বাকি রেকর্ডিং কোথায় গেল?
সেই কারণে আরো প্রশ্ন উঠে আসে যে তাহলে কি সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে? এই জন্য সিসিটিভি ফুটেজের ওপর এখনো পূর্ণতা পায়নি। সিবিআই জানায় যে তাদেরকে এই 27 মিনিটের ভিডিওটাই দেওয়া হয়েছে এবং এটাকেই সম্পূর্ণ ভিডিও বলা হয়েছে। কিন্তু বন্ধুরা, ঘটনাচক্রের প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পশ্চিমবঙ্গ সরকার জানায় যে সিসিটিভি ফুটেজের কোনো টেকনিক্যাল দিক থেকে খারাপ থাকার কারণে সম্পূর্ণ ভিডিওটি দিতে পারেনি। এবার মূল কথা হচ্ছে যে বাকি ভিডিও ফুটেজ কবে দেবে? আদেও বাকি ভিডিও ফুটেজ দেবে কিনা সন্দেহ আছে। শুধু তাই নয়, সমস্ত কম্পিউটার চেক করে দেখা হয়েছে যে হার্ড ডিস্কে তেমন কিছু ভারী জিনিস ছিল না যা খালি করার প্রয়োজন ছিল। তাহলে কি ডিলিট করার প্রচেষ্টা করা হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে? কারণ সন্দীপ ঘোষ যেভাবে বাথরুমটিকে ভেঙে দিয়েছে তাতে করে সন্দেহটা এটাই দাঁড়াচ্ছে যে সমস্ত ভিডিও ফুটেজ হয়তো ডিলিট করে দিয়েছে। বন্ধুরা, এরপরে আবারও প্রশ্ন করা হয় জেনারেল ডায়েরিতে 10 জনের এন্ট্রি কেন রয়েছে, যেখানে সারাদিন সমস্ত গতিবিধি রেকর্ড করা হয়। একটা কথা ভালোভাবে জেনে নিন, যদি কোনো বড় কলোনি হয় বা কোনো বড় হসপিটাল, তখন তার বাইরে একজন গার্ড রেখে দেওয়া হয়, কারণ কতজন ভিতরে যাচ্ছে তাদের সমস্ত ডিটেলস এক জায়গায় ডায়েরি করে রাখা হয়। যেমন যে ব্যক্তি ভিতরে প্রবেশ করছে তার নাম কি, সে কোথা থেকে আসছে, তার সম্পূর্ণ ঠিকানা কি, এমনকি কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত সেই জেনারেল ডায়েরিতে এন্ট্রি করে দেওয়া হয়। তো এই জেনারেল ডায়েরির উপর লক্ষ্য রেখে কোর্টের মধ্যে যখন সেই জেনারেল ডায়েরির কথা জিজ্ঞাসা করা হয় তখন সেখানে কেবল মাত্র 10 জনের এন্ট্রি পাওয়া গেছে। তখন পশ্চিমবঙ্গ সরকারের এবং সিবিআই এর পক্ষ থেকে সলিসিটর জেনারেল উত্তর দেয় জেনারেল ডায়েরির উপরে মাত্র 10 জনের এন্ট্রি হওয়া খুবই রহস্যজনক। উনি নিজে স্বীকার করেন যে এখানে কিছু না কিছু গন্ডগোল তো রয়েছে। চিফ জাস্টিস জানায় যে জেনারেল ডায়েরির উপর যে সমস্ত এন্ট্রি করা হয়েছে সে এন্ট্রিগুলোর মধ্যেও কিছু তো গন্ডগোল রয়েছে। মাত্র 10 জনের এন্ট্রি মানে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট করা হয়েছে। এই সমস্ত কিছু কারণের ওপর লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট এই ঘটনার উপর পুনরায় ভালোভাবে তদন্ত এবং পরীক্ষা করার জন্য চাপ দেয়। এবারে কোথা থেকে আনবে সেই সমস্ত বাকি থাকা এন্ট্রি, এটাই সবথেকে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ এখানেও একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে যাকে এন্ট্রি গেটের জন্য রাখা হয়েছিল সে আদেও এন্ট্রি করেছিল নাকি করেনি। যদি করেও থাকে তাহলে নিশ্চয়ই সন্দীপ ঘোষ বাকি প্রমাণগুলোর মতো সেগুলোকেও গায়েব করে দিয়ে থাকতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি আবারও প্রশ্ন করে পোস্টমর্টম রিপোর্ট আসার আগেই কি সকলকে জানানো হয়েছিল যে এটি একটা নর্মাল মৃত্যু? তার উত্তরে কপিল সিবাল জানায় পোস্টমর্টমের প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, এটা স্পষ্ট নয় যে অপ্রাকৃতিক মৃত্যু সম্বন্ধে আগে রিপোর্ট করা হয়েছিল নাকি পরে। সেই কারণে এই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে কপিল সিবাল নিজেও দিতে পারেনি। বন্ধুরা, এখানে একটি কারণ খুবই গুরুত্বপূর্ণ যে এখানে পোস্টমর্টমের প্রক্রিয়া বিনা উচিত রিপোর্ট ছাড়া শুরু করা বেআইনি, যার কারণে আরো সন্দেহ দাঁড়াচ্ছে যে এখানে কোনো গড়বড় রয়েছে। বন্ধুরা, আইন অনুসারে অপ্রাকৃতিক মৃত্যুর রিপোর্ট আসার পর তবেই দেহের পোস্টমর্টম করা হয়। কারণ এই রিপোর্ট ছাড়া যদি তার আগে বডি পোস্টমর্টম করা হয় তাহলে সন্দেহ উঠে আসে যে সেই দেহের মধ্যে এমন কিছু রয়েছে যেটা সেখান থেকেও লুকানোর চেষ্টা করা হয়েছে। তারপরের প্রশ্ন ছিল এই ঘটনার সময় হাসপাতাল প্রশাসন সেই সমস্ত সিসিটিভি ফুটেজের ঠিকঠাক আছে কিনা নিশ্চয়তা বজায় রাখার জন্য কি প্রয়াস করেছে। অর্থাৎ বন্ধুরা, ওই সিসিটিভি ফুটেজের মধ্যে যে সমস্ত ভিডিও রেকর্ড হয়েছে সেগুলো কি হসপিটাল প্রশাসন সহযোগিতা করেছিল সেই ফুটেজগুলি নিজেদের হেফাজতে রেখেছে আর তদন্ত চলাকালীন সমস্ত কিছু তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার জন্য, নাকি সত্যিকে লুকানোর জন্য হাসপাতাল প্রশাসনও এই সমস্ত কাণ্ডে জড়িত রয়েছে? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে সিবিআই এর তরফ থেকে উত্তর আসে যে হাসপাতাল প্রশাসন জানায় সিসিটিভি ক্যামেরার টেকনিক্যাল ইস্যুর কারণে কিছু ফুটেজ তাদের হাতে প্রদান করতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, সিবিআই এর হাতে সম্পূর্ণ ফুটেজ দেওয়া হয়নি। এটা জেনে রাখুন, যে কোনো তদন্তে ঘটনাস্থলের জায়গায় যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি, কিন্তু সেখানে গড়বড় লক্ষ্য করা যায়, যার কারণে প্রত্যেকের কাছে এটাও পরিষ্কার হয়ে গেছে যে এই ডক্টর মেয়েটির মর্মান্তিক মৃত্যুর ঘটনার মধ্যে অনেক কিছু খামতি ও সমস্যা ধরা পড়েছে।
এখনো এমন কিছু আছে যেগুলোকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। সেই কারণে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ডাইরেক্ট জোড়া হচ্ছে ডাক্তার মেয়েটির মৃত্যুর কেসের সঙ্গে। এই কারণে সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টকে অনুরোধ করে যে তার শুনানি বা বিচার যেন আলাদা করে করানো হয়, তাকে যেন এই কলকাতার কেসের সঙ্গে এক জায়গায় রেখে বিচার না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দেয়, আপনি আপনার কাজ করুন, কোর্টকে নিজের কাজ করতে দিন। যতক্ষণ না এটা প্রমাণ হয়ে যায় যে আপনি এর মধ্যে ইনভলভ বা জড়িত ছিলেন না, ততদিন পর্যন্ত একই সঙ্গে এই বিচার চলতে থাকবে, যেটি খুবই বড় সিদ্ধান্ত বন্ধুরা। বর্তমানে সন্দীপ ঘোষকে এই সমস্ত ঘটনার শিরোনাম মানা হচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে অন্যান্য প্রমাণও লোপাট করার পেছনে সন্দীপ ঘোষেরই হাত রয়েছে অনুমান করা হচ্ছে। যদিও বা এখন পর্যন্ত কিছু হাতে আসেনি সিবিআইয়ের, কারণ এই সমস্ত কিছু হওয়ার আগেই সন্দীপ ঘোষ নিজের কুচক্র চাল চেলে সবকিছুকেই গায়েব করে দিয়েছে, এমনটা অভিযোগ করা হচ্ছে। তাই সুপ্রিম কোর্টও তার সিদ্ধান্ত সরাসরি সন্দীপ ঘোষকে জানিয়ে দিয়েছে। তাই জন্য সন্দীপ ঘোষ এই বেড়াজাল থেকে কখনোই বেরিয়ে পালাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে যে সে নির্দোষ, ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হবে না। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দিন। তাহলে পরবর্তীকালে এরকমই নানান ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে।